এটা দিয়ে লেখা যাবে না তো। শুরু করছো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। আমরা পড়বো আজকে সেটা হচ্ছে প্রথম পত্রে। প্রথম পত্রে আজকে আমরা সপ্তম অধ্যায় আলোচনা করব। ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো এবং আমাকে ঠিক মতো শুনতে আর দেখতে পাচ্ছ কিনা জানাও। হ্যাঁ, ওকে, সবাইকে চলে এসেছে। আমরা একটু ওয়েট করছি বাকিরা জয়েন করার জন্য। ঠিক আছে, আমরা পড়বো আজকে প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7। প্রথম পত্রের চ্যাপ্টার 8 আমরা আজকে আলোচনা করব। তো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো। হ্যাঁ, আজকে আমরা সংগঠন চ্যাপ্টারটা আলোচনা করব, প্রথম পত্রের সপ্তম অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা, কারণ আমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ বলছে এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা অধ্যায় এবং এই চ্যাপ্টার থেকে আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আমরা দেখি। সো খুবই সহজ একটা অধ্যায় আর কি। ঠিক আছে, আমরা একটু চেষ্টা করলে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা আয়ত্ত আনতে পারবো। রায়ান আছে, সালাম দিয়েছে। তাবাসসুম শিমু আছে, সালাম দিয়েছে। মেনশন করেছে, থ্যাংক ইউ। শরীফুল ইসলাম আছে, তাবাসসুম শিমু, পূজাকে মেনশন করেছে। আচ্ছা, আমরা একটু ওয়েট করছি সবাই জয়েন করার জন্য, তারপর আমরা আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একটু ওয়েট করছি সবাই চলে আসার জন্য। সোমায়া জান্নাত আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আমরা শুরু করে দিব, কি বলো? দেখো, আমরা পড়বো আজকে সংগঠন বা অর্গানাইজেশন। আমরা থার্ড চ্যাপ্টারে, এই ফার্স্ট পরে থার্ড চ্যাপ্টারে আমরা আলোচনা করেছিলাম উৎপাদনের উপকরণ। আশা করি তোমাদের মনে আছে। আমরা কি বলেছিলাম? উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ বলো তো, উৎপাদন উপকরণ কয়টি ছিল? 4টি। হ্যাঁ, একটা হচ্ছে আমরা বলে থাকি ভূমি, 2 নাম্বার হচ্ছে শ্রম, 3 নাম্বার হচ্ছে মূলধন এবং 4 নাম্বার হচ্ছে সংগঠন। আজকে আমরা এটাই আলোচনা করব, এই সংগঠন জিনিসটা আজকে আমরা আলোচনা করব। আমরা অলরেডি এই শ্রম সম্পর্কে আলোচনা করেছি 5th চ্যাপ্টারে, মানে পঞ্চম অধ্যায়ে, এবং মূলধন সম্পর্কে আমরা আলোচনা করেছি পঞ্চম, এরপর ষষ্ঠ অধ্যায়ে। হ্যাঁ, আজকে আমরা পড়বো সপ্তম অধ্যায়, সংগঠন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই ভূমি সম্পর্কে আলোচনা করা হবে চ্যাপ্টার নাম্বার 8-এ, বা যেটা আমরা কি বলে থাকি, এটাকে আমরা আসলে খাজনা নামে আমরা পড়বো চ্যাপ্টারটা। আর সপ্তম অধ্যায়ে আমরা কি পড়তেছি, এখানে আমরা সংগঠন সম্পর্কে আজকে আলোচনা করব। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে পড়ানো হয়ে আছে, তাই না? আগে তো কাজী বলছে আমাদেরকে অষ্টম অধ্যায় কখন শুরু করবে, আগে তো চ্যাপ্টার শেষ করি, চ্যাপ্টার 7 শেষ হলে করবো আর কি। হ্যাঁ, এটা সময় লাগবে না, এটা হয়তো আজকের ক্লাসে শেষ হয়ে যেতে পারে, যদি ভাগ্য ভালো থাকে আমাদের আজকের ক্লাসে হয়তো শেষ হয়ে যাবে। যদি শেষ হয়ে যায় তাহলে আমরা পরবর্তী কি করবো, তারপরে আমরা পরবর্তী ক্লাসে
কি পড়ে ফেলবো আমরা হচ্ছে অষ্টম অধ্যায় শুরু করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি, উৎপাদন উপকরণ 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এর মধ্যে আমরা বলতে পারি আমাদের হচ্ছে এই সংগঠন সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি, যেখানে শ্রম একটা জীবন্ত উপকরণ আর সংগঠন হচ্ছে একটা জীবন্ত উপকরণ। আমরা শুরুতে এই সংগঠন সম্পর্কে আলোচনা শুরু করি, ঠিক আছে? প্রথমে এখানে বলছে সংগঠন কাকে বলে, একটা সংজ্ঞা লিখেছে যে উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে, মানে এই যে সামনে যে তিনটা আছে ভূমি, শ্রম, মূলধন, এই তিনটাকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার প্রচেষ্টাকে সংগঠন বলে। অর্থাৎ কি বলেছে, উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার প্রচেষ্টাকে বলা হয় সংগঠন বলে, যেটাকে আমরা অর্গানাইজেশন বলছি আর কি। এই অর্গানাইজেশন শব্দটি অর্গান শব্দ থেকে এসেছে। অর্গান মানে কি? অর্গান মানে হচ্ছে একটা বডির অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোকে আমরা বলি অর্গান। কি বলি বলতো? অর্গান বলে থাকি। হ্যাঁ, যেটা এখানে ব্যবসায়ের অঙ্গ হিসাবে এই সংগঠনকে ব্যাখ্যা করতে অর্গানাইজেশন শব্দটা লেখা হয়েছে অর্গান থেকেই। এর অর্থ হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ। অর্গান মানে কি? শরীরের বিভিন্ন অঙ্গ, তবে এটি ব্যবসায় নিয়োজিত অঙ্গ বা সামগ্রীকে আমরা বুঝে থাকি অর্গানাইজেশন। ওকে, তাহলে আমরা সবাই একটু এটা মুখস্থ করার চেষ্টা করি। সংগঠন কাকে বলে? উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে প্রচেষ্টা, সেটাকে আমরা বলি সংগঠন। একটু সবাই মুখস্থ করি, সংগঠন কাকে বলে, দ্রুত করবা। চ্যাপ্টার 6 পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 7টা পড়ে ফেলি। আজকে হয়তো আজকে ক্লাস শেষ হয়ে যেতে পারে, যদি ভাগ্য ভালো হয়, আর না হলে নেক্সট আরেকটা ক্লাস লাগতে পারে। তানিয়া আক্তার বলছে ভাই আমি আজকে প্রথম, আগের ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা, আমাদের আগের যে ক্লাসগুলো সেগুলো তুমি এই গ্রুপে, প্রাইভেট গ্রুপটার উপরে ফিউচার বা অ্যানাউন্সমেন্ট একটা অপশন পাবা। গ্রুপে ঢুকলে উপরে ফিউচার বা অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করলে তুমি দেখবা যে সবগুলো চ্যাপ্টার বাই ক্লাসগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে সাজানো আছে, লেকচার 1 2 3 এভাবে করে লেখা আছে। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক আর কি। তুমি ওখানে ক্লিক করে করে দেখে ফেলতে পারবে। এখন একজন বলতেছে স্যার চ্যাপ্টার 8 পড়ান, চ্যাপ্টার 7 পড়ান, একজন বলতেছে চ্যাপ্টার 10 পড়ান। আমি কি করবো বলে, আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করতেছি তো দ্রুত পড়ানোর জন্য আমার পক্ষ থেকে। হ্যাঁ, তাহলে কি বলছি, সংগঠন মানে কি? সংগঠন হচ্ছে উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে প্রচেষ্টা, সেটাকে আমরা কি বলি? সংগঠন বা অর্গানাইজেশন বলি। আচ্ছা, এরপর এখানে আছে সংগঠনের বৈশিষ্ট্যগুলো। আমরা একটু পড়ে দেখি সংগঠনের বৈশিষ্ট্যগুলো আসলে কি। প্রথমত বলছে সংগঠনের 1 নম্বর বৈশিষ্ট্য যে বিশেষ ধরনের শ্রম, অর্থাৎ সংগঠনটা একটা বিশেষ ধরনের শ্রম বলছে। বিশেষ ধরনের শ্রম কেন বলা হয়েছে? কারণ আসলে এই যে সংগঠিত করা, এটা আসলে সবার দ্বারা হয় না। তুমি নিজে চিন্তা করে দেখো, তোমাদের বন্ধু বান্ধব যদি থাকে, দেখবে যে সেই বন্ধু বান্ধবদের মধ্যে কয়েকজন থাকবে, তারাই সবসময় সব আয়োজন করে থাকে। যেমন দেখো একটা তোমরা মনে করো একটা তোমরা ট্যুর দিবা বাইরে, হ্যাঁ, ঘুরতে যাবা, দেখবে যে ওই 2-3 জন কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করে, খাবার দাবার, গাড়ি থেকে সবকিছু, এবং পরবর্তী বছর আবার ট্যুর হলে তারা কিন্তু আয়োজন করে ঘুরে ফিরে। অন্যান্য প্রোগ্রাম হলেও সেম তারাই করে। কেন জানো? কারণ তাদের মধ্যে সংগঠিত করার যে একটা আলাদা একটা কি, যেটাকে আমরা বলি সংগঠিত করার যে কি বলতে পারি এটাকে, যে কোয়ালিটি, সেই কোয়ালিটি তাদের মধ্যে আছে, যেটা সবার মধ্যে থাকে না। এজন্য বলা হয় এটা বিশেষ ধরনের শ্রম সংগঠিত করতে পারাটা। 2, এটা জীবন্ত উপকরণ, মানে জীবন আছে সংগঠনের। শ্রমের মতো সংগঠনের কি আছে? জীবন আছে। এরপর হচ্ছে উৎপাদন কার্য পরিচালনা তত্ত্ব। এটার মূল কাজ হচ্ছে উৎপাদন কার্য পরিচালনা করা এবং কি করা? তত্ত্বাবধান করা। তাহলে এই সংগঠনের মূল কাজ কি বলো? উৎপাদন কার্য পরিচালনা করা। তাহলে সংগঠনের মূল কাজ কি বলো? উৎপাদন কার্য হচ্ছে পরিচালনা করা এবং তত্ত্বাবধান করা। আর এটার মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন, এছাড়াও জনকল্যাণ, এটার একটা লক্ষ্য থাকে। তবে মেইন লক্ষ্য থাকে ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন, এরপর হচ্ছে জনকল্যাণ। তারপরে হচ্ছে যাবতীয় ঝুঁকি বহন করা, অর্থাৎ এটার মূল লক্ষ্য থাকে হচ্ছে যাবতীয় যত ঝুঁকি আছে সব ঝুঁকি হচ্ছে বহন করা এই সংগঠনের আর কি সংগঠন করে থাকে। অন্য কেউ কিন্তু কোনো ঝুঁকি বহন করে না। ভূমি, শ্রম, মূলধন তারা কিন্তু ঝুঁকি বহন করে না। আচ্ছা, গেল এটা। এরপরে যেটা, সেটা হচ্ছে সংগঠক কাকে বলে, যেটাকে আমরা বলি অর্গানাইজার, বা এটাকে আমরা যদি বলি উদ্যোক্তা, বা আমরা এটাকে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা বলে থাকি। সো উদ্যোক্তা বা এন্টারপ্রেনার বা সংগঠক কাকে বলে আমরা সেটা সম্পর্কে জানবো। সংগঠক কি, বা সংগঠক বলতে আসলে কি বোঝানো হয়। দেওয়া হয়েছে যে উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোকে একত্রিত করে তাদেরকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ যে করে তাকে আমরা সংগঠক বা উদ্যোক্তা বলে থাকি। তাহলে কি বলেছে?
উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে তাদেরকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ যে করে তাকে আমরা সংগঠক বা উদ্যোক্তা বলে থাকি। বুঝতে অধ্যাপক মার্শাল সংগঠনকে এই যে সংগঠক তাকে ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি বলে অভিহিত করেন। অর্থাৎ যে সংগঠক যে সংগঠিত করে তাকে ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি বলে অভিহিত করে থাকেন। তাহলে আমরা কি বলছি, সংগঠক মানে কি, উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে তাদেরকে প্রয়োজন অনুসারে সমন্বয় সাধনের কাজ যে করে তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়ে থাকে। বুঝতে অধ্যাপক মার্শাল সংগঠককে ক্যাপ্টেন অব দ্য ইন্ডাস্ট্রি বলে অভিহিত করেছেন। ক্লিয়ার? এরপর চলে আসি আমরা। এরপর বলা হয়েছে সংগঠক, সংগঠন বা উদ্যোক্তার কার্যাবলী। সংগঠকের কার্যাবলীগুলো কি, সে কি কাজ করে? মূলত সে লক্ষ্য নির্ধারণ করে। আমাদের লক্ষ্য কি থাকবে, এবছর আমরা কত প্রোডাকশন করবো, কত টাকা আয় করবো, ব্যয় করবো, বিজ্ঞাপন কত করবো, সবকিছু। 2, পরিচালনা এবং প্রণয়ন। অর্থাৎ এটার মূল লক্ষ্য থাকে পরিকল্পনা প্রণয়ন করা, উপকরণ সংগ্রহ এবং সমন্বয় সাধন করা, মূলধন সংগ্রহ করা, তত্ত্বাবধান করা, শ্রম বিভাগের প্রবর্তন করা, ঝুঁকি বহন করা, বাজার জাতকরণ করা। এগুলো সবগুলো হচ্ছে কার? সংগঠনের কাজ। হ্যাঁ, সংগঠক যে তার কাজ। বিজ্ঞাপন বা প্রচার করা, যোগাযোগ রক্ষা করা, নতুনত্ব প্রবর্তন, তারপর হচ্ছে আয় বন্টন, নতুন নতুন বাজার অনুসন্ধান, মুনাফা অর্জন, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, ভোক্তাদের আস্থা বৃদ্ধি। এই সবগুলো কাজ করে থাকে সংগঠক। হ্যাঁ, সংগঠক হচ্ছে এই কার্যাবলীগুলো করে থাকে। তো আমরা একটু চোখ বোলানোর চেষ্টা করব এই সংগঠকের কার্যাবলীগুলো কি, সংগঠক কাকে বলে একটু তোমরা একটু পড়ো, দেখো সংগঠক কি, সংগঠকের কার্যাবলীগুলো একটু দেখো। বা এগুলো কি নোট করবো? না, নোট করা লাগবে না। তোমাদের হচ্ছে এইগুলো আমি ইজি নিউজ বই থেকে পড়াচ্ছি। তোমাদের বেস্ট অপশন হচ্ছে, আমি তোমাদেরকে বারবার করে বলি যে তোমরা পিডিএফ থেকে পড়ে মজা পাবে না। সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ইজি নিউজ বইটা নিয়ে ফেলো, সেটা তোমার জন্য বেটার। এখন তোমরা ইজি নিউজ বই কিন্তু অর্ডার করতে পারতেছো। ইজি নিউজ বই অর্ডার করলে তোমরা 5 তারিখের মধ্যে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, মাত্র 420 টাকা আসবে। হ্যাঁ, ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। 5 তারিখের মধ্যে অর্ডার করলে বই আমরা 10 তারিখে পাঠাবো। আগামী মাসে 10 তারিখে আমরা বই পাঠাবো। তোমরা হয়তো 2-3 দিনের মধ্যে বই পেয়ে যাবা। সো 12-13 তারিখের মধ্যে বই পেয়ে যাবা। 10 তারিখে আমরা বই পাঠাবো। তবে 5 তারিখের মধ্যে অর্ডার করলে তোমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে। 5 তারিখের পর হলে কিন্তু ডেলিভারি চার্জ 60 টাকা তোমাকে এক্সট্রা দিতে হবে। এগুলো আমরা ব্যবসায় সংগঠন করছি। হ্যাঁ, আমি ইজি নিউজ বই থেকে পড়াচ্ছি সরাসরি। সো নোট করার কোনো প্রয়োজন পড়বে না যদি তোমার কাছে বইটা থাকে আর কি। মানে আমি তোমাদেরকে বারবার এটা বলি, তোমরা আবার মনে করতে পারো স্যার মনে হয় ব্যবসা করার জন্য বই কিনতে বলতেছে। না, আমি আসলে তোমাদের সুবিধার জন্য বলতেছি। এই নোটগুলো তুমি প্রিন্ট করতে তোমার থেকে 700-800 টাকা লাগবে। হ্যাঁ, এখানে যে তোমাদেরকে আমি নোটগুলো প্রোভাইড করছি গ্রুপের মধ্যে, এগুলো তোমাকে নিতে এগুলো প্রিন্ট করতে তোমার 800-900 টাকা চলে যাবে, 700-800 টাকা চলো মিনিমাম যাবে। তো সেই কাছে এটা ভালো না, 420 টাকাতে তুমি সুন্দর বই আকারে মরা টাকার পাবা। এগুলো হারাই যাবে না কোনো জায়গায়। শীতটা প্রিন্ট করলে হারাই যায় কয়েকদিন পরে। হ্যাঁ, কোডটা কোন দিকে যায় কোনো খবর থাকে না এরকম, কিন্তু বইটা তো আর হারাবে না, এই আর কি। আর বইটা পড়ে তোমার ভালো লাগবে, অনেক ভালো কোয়ালিটির পেজ সব কিছু আর কি। তুমি বিশ্ববিদ্যালয় সহ সব কিছু কভার করে ফেলতে পারবে একটা বইতে। আমার মনে হয় না এর চেয়ে ভালো গোছানো বই আর আছে। হ্যাঁ, তাহলে আমরা চলো দেখি বুঝতে সংগঠনের আমরা প্রকারভেদ নিয়ে এখন কথা বলবো। সংগঠনকে আমরা কত ভাগে ভাগ করতে পারি এগুলো নিয়ে আমরা কথা বলবো শুরুতেই। দেখো, সংগঠনের এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। প্রথম বলছে মালিকানা ভিত্তিতে সংগঠন, আর বলছে আয়তনের ভিত্তিতে সংগঠন। আয়তনের ভিত্তিতে 3 ধরনের, ক্ষুদ্র আয়তন, মাঝারি আয়তন, বৃহৎ আয়তন। ক্ষুদ্র মানে হচ্ছে একটু ছোট আয়তনের সংগঠন, একটা হচ্ছে মাঝারি মিডিয়াম, বৃহৎ আয়তন মানে বড় আয়তন সংগঠন। এগুলো নিয়ে তেমন আর কথাবার্তা নেই। আমাদের মেইন হচ্ছে মালিকানা ভিত্তিতে সংগঠন, এটা আমাদের ভালো করে পড়তে হবে। দেখো, মালিকানা ভিত্তিতে সংগঠন এখানে প্রথমে বলছে সমবায় সংগঠন, সরকারি সংগঠন, স্বায়ত্তশাসিত ব্যক্তি মালিকানাধীন এনজিও। প্রথম কথা বলি সমবায় সংগঠন মানে কি। সমবায় সংগঠন মানে হচ্ছে কিছু লোক স্বেচ্ছায় তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সবাই সমান অধিকারের ভিত্তিতে যে ব্যবসাটা করে সেটাকে বলা হয় সমবায় ব্যবসা বা সমবায় সংগঠন। যেমন একটা এলাকার মনে করো সকল কৃষক একত্রিত হলো এবং তারা বললো যে আমরা যদি ইন্ডিভিজুয়ালি আমাদের ফসলগুলো উৎপাদন করি তাহলে দেখা যায় খরচ বেশি পড়ে যায়, আবার আমরা উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে পারি না। আসলে আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে একটা ব্যবসা, আমরা সবাই মিলে একটা সংগঠন করি, সমবায় করি, যেখানে আমরা সবাই কি করবো, সমান অধিকার পাবো, ভোটাধিকার পাবো, এবং হচ্ছে আমরা সবাই বড় বড় যন্ত্রপাতি দিয়ে আমরা করতে পারবো। আমরা সবার টাকাটা একত্রিত করে আমরা বড় যন্ত্রপাতি কিনতে পারবো, সেগুলো আমরা উৎপাদন করলে আমাদের লাভ বেশি হবে। অথবা আমরা বিক্রয় করতে পারবো, কিন্তু কোনো সিন্ডিকেটকে বিক্রি করতে হবে না, আমরা সরাসরি বিক্রি করতে পারবো, বাজারজাত করতে পারবো। সো এটাকে বলা হয় সমবায় সংগঠন। হ্যাঁ,
জাস্ট আমি প্রথম ধারণা দিচ্ছি, এরপর বিস্তারিত পড়বো। সরকারি, সরকারি মানে হচ্ছে যেটার মালিক থাকবে সরকার। যেমন বাংলাদেশ রেলওয়ে মালিককে সরকার, বাংলাদেশ বিমান মালিককে সরকার, এগুলোকে বলা হয় সরকারি ব্যবসা প্রতিষ্ঠান। এরপর হচ্ছে স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত কেমন? এটার মালিক থাকবে, এটা মালিক সরকারও হবে না, জনগণও হবে না, এটা মালিক হচ্ছে এরা একটা স্বায়ত্তশাসিত, এরা নিজেরা কি করতে পারবে, সরকারের যে কোর্ট কর্তৃক বা একটা আইন পাশের মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠান হয়ে থাকে, যেগুলোকে আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলি। যেমন তুই বলতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার যা হবে হোক, সরকার যেদিকে ইচ্ছে সেদিকে মরুক, কোনো সমস্যা নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতোই চলবে। তাদের নিজেদের কি তার রুলস, তারা যেভাবে বলবে সেভাবে তারা করতে পারবে, অন্যরা বললে করতে হবে এমন সরকার এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই যে সরকার বলতেছে গুচ্ছ সবাই একসাথে পরীক্ষা নেন, সবাই একসাথে করে পরীক্ষা নেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেছে এগুলো আমরা গুনি না, আমরা সরকারকে গুনি না। সরকারকে, সরকার আমরা চিনিও না। হ্যাঁ, আমরা নিজেরা স্বায়ত্তশাসিত, আমরা নিজেরাই আমাদের অধিকার রাখি, আমরা কি করবো না করবো সেটা আমাদের উপর কেউ কি করতে পারবে না, অধিকার খাটাতে পারবে না। এটাকে বলা হয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তারপর হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, মানে যেখানে মালিক থাকবে ব্যক্তিরা, মানুষ, সাধারণ পাবলিকরা আর কি, ব্যক্তি মালিকানাধীন। এটা আবার 3 ধরনের হয়। হ্যাঁ, এটা একটু পরে বলতেছি, আগে এটা আসে। এনজিও, এনজিও হচ্ছে যেটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটার প্রফিট করা এটার মূল লক্ষ্য থাকে না, এটার মূল লক্ষ্য থাকে সামাজিক কল্যাণ করা, বা বলতে পারো যেটার মূল লক্ষ্য প্রফিট অর্জন না, সামাজিক কল্যাণ করা, সেটাকে আমরা বলে থাকি এনজিও। হ্যাঁ, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখন আসলে এই মালিকানা ভিত্তিটা একটু বলে ফেলি ব্রিফলি। মালিকানা ভিত্তি হচ্ছে 3 ধরনের ব্যবসা আমরা দেখতে পাই। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা। এক মালিকানা ব্যবসা মানে কি, যেখানে মালিক থাকে একজন। মনে করো তোমার বাসার সামনে যে মুদির দোকান, সেটা মালিক একজন, সে একজনে কিন্তু সব ডিসিশন মেক করে, সে একজনে ব্যবসা করে, লাভ ক্ষতি সবকিছু তার উপর। তার মানে এখানে দায় থাকে অনেক বেশি, দায় থাকে অনেক বেশি মানে হচ্ছে এখানে রিস্ক বেশি, এবং দেখা যায় যে লস হলে, সে যদি ব্যবসায় লস করে, তার জায়গা সম্পত্তি বিক্রি করে এনে হলো কি করতে হবে, তার লস তাকে পোষণ করতে হবে, বা তার পাওনাদারকে তাকে টাকা দিতে হবে। ব্যবসায় টাকা না থাকলেও ঘর বাড়ি বিক্রি করে এনে দিতে হবে। এটাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। অংশীদারি ব্যবসা মানে কি, এখানে একজন থাকবে না, 2 বা তার অধিক ব্যক্তি, হ্যাঁ, একত্রিত হয়ে। এমনি সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন হয়। যদি সেটা ব্যাংক ব্যবসা হয়, মানে ব্যাংকিং কার্যক্রম করে, অর্থ সম্পর্কিত বা আর্থিক লেনদেন করে, আর্থিক প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ 10 জন হতে পারবে। এটা বলা হয় অংশীদারি ব্যবসা, যেখানে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে ব্যবসাটা করে থাকে, 2 জন বা 4 জন 5 জন, এরকম 20 জন পর্যন্ত হতে পারে সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে 2 জন। হ্যাঁ, আর ব্যাংক ব্যবসাটাতে সর্বোচ্চ 10 জন হতে পারে, এটাকে আমরা অংশীদারি ব্যবসা বলি। এটার তুলনায় এটা বেশি, মানে একটু বেশি মূলধন পাওয়া যায় এটাতে, কারণ এখানে একজনের টাকা, এখানে 4-5 জন 10 জনের টাকা একসাথে হয়। এটাতে যেমন অসীম দেয়, এখানে অসীম দেয়। তোমার টাকা যদি পরিশোধ করতে না পারো, তোমার ঘর বাড়ি বিক্রি করে এনে দিয়ে হলে করতে হবে, ব্যবসায় টাকা পরিশোধ করতে হবে। এই 2টা ব্যবসায়ের কোনো আইনগত ভিত্তি থাকে না। আইনগত ভিত্তি থাকে না মানে কি, এই 2টা ব্যবসায়ের, হ্যাঁ, এই 2টা ব্যবসায়ের তোমার তুমি যদি মনে করো যে এই 2টা, একজন মনে করো তুমি এক মালিকানা ব্যবসায়ের মালিক, হ্যাঁ, মনে করো যে XYZ একটা মানে স্টোর, বা বলতে পারো শপ। এই XYZ শপের মালিক মনে করো, হ্যাঁ, মালিক মনে করো যে মিস্টার বি, মনে করো মিস্টার বি হচ্ছে XYZ ওই মানে প্রতিষ্ঠানের মালিক, বা বলতে পারো ওই দোকানটার মালিক। তাহলে যদি তুমি ওই দোকানের সাথে তোমার কোনো ক্ল্যাশ হয়, মনে করো তুমি ওই দোকান থেকে পণ্য কিনছো, ভেজাল দিচ্ছে বা অন্য কোনো কাজ হয়েছে, তো তুমি চাচ্ছ তার বিরুদ্ধে একটা মামলা করবা। কার বিরুদ্ধে? ওই XYZ প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে তোমাকে নকল পণ্য দিচ্ছে। তুমি কিন্তু XYZ স্টোরের বিরুদ্ধে তুমি মামলা করতে পারবে না, তোমাকে মামলা করতে হবে ওই বি এর বিরুদ্ধে। মানে বলবা যে বি অমুক একটা মানে স্টোরের মালিক, তো বি আমাকে দিয়েছে, খারাপ পণ্য দিয়েছে, তার উপর কি করা হোক, তার এই তুমি এলিগেশন তুমি তার উপর দিছো। তার মানে তুমি XYZ এর উপর তুমি এলিগেশন নিতে পারবে না, দিবে কার উপর? বির উপর, মালিকের উপর দিতে হবে। কারণ এই XYZ যে কোম্পানিটা আমরা বলতেছি বা যে শপটা বলতেছি, তার কোনো আইনগত ভিত্তি নাই। তার মানে সে যে একজন ব্যক্তির মতো, বা সে কারোর বিরুদ্ধে মামলা, কেউ তার বিরুদ্ধে করতে পারবে না, সেও কারোর বিরুদ্ধে করতে পারবে না, কারণ এটা XYZ এর কোনো এক্সিস্টেন্সই নাই আইনের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, কিন্তু এই 2টা ক্ষেত্রে সেম, এক মালিকানা ব্যবসা সেম, অংশীদারের ক্ষেত্রে সেম। কিন্তু যৌথ মূলধনী ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে ওই ব্যবসাটা আলাদা একটা ব্যক্তির মতো বিহেভ করবে, অর্থাৎ যার একটা আইনগত ভিত্তি থাকবে। দ্যাট মিনস মনে করো আমরা কয়েকজন ব্যক্তি একত্রিত হলাম, আমরা বললাম যে চলো আমরা একটা ব্যবসা করি, যে ব্যবসায় আমরা সবাই
না কি করব, শেয়ারের বিনিময়ে মানে শেয়ার কিনে কিনে আমরা বিনিয়োগ করব। মনে করো কেউ 10টা শেয়ার কিনলাম, কেউ 5টা কিনলাম, কেউ 20টা কিনলাম, এভাবে করে শেয়ার কিনে আমরা ওটার মালিক হব। এবং সেই কোম্পানিটা একটা আইনগত থাকবে যেটা নিবন্ধিত হবে, অর্থাৎ সেটা আইন দ্বারা স্বীকৃত হবে। এবং কেউ যদি ওই কোম্পানির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, এই যৌথ মূলধন কোম্পানির দ্বারা, তাহলে যে কেউ ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে, ওই কোম্পানির মালিকদের বিরুদ্ধে করবে না, সরাসরি ওই XYZ স্টোরের বিরুদ্ধে বা XYZ কোম্পানির বিরুদ্ধে করতে পারবে। বোঝা গেছে বিষয়টা? তার মানে এটাতে আইনগত কোনো ভিত্তি থাকে না, কিন্তু এটাতে আইনগত ভিত্তি থাকে। এবং যেখানে এখানে শেয়ারের বিনিময় তুমি হচ্ছে এটার মালিক হবে। যেমন শেয়ার কি জিনিস, আমি যদি বলি এই কোম্পানিটা আমরা বললাম যে চলো আমরা 7 জন মিলে একটা কাজ করি। কি কাজ? আমরা 7 জন মিলে একটা কোম্পানি খুলি, তো এটা কোম্পানি হবে এবং আমাদের মনে করো যে 100 টাকা মূলধন লাগবে। 100 টাকা মানে এখানে 100 টাকা না, আসলে অনেক টাকা যখন লাগে ওকে 100 কোটি টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে তো এরকম টাকা না 100 কোটি টাকা। তা আমরা বলতেছি একটা কাজ করে চলো আমরা এই 100 কোটি টাকাকে আমরা 100টা ভাগে ভাগ করে ফেলি। 100 কোটি না বলে আমি 100 চিন্তা করি, মনে করো 100 টাকা আমাদের মূলধন লাগবে, তো আমরা 1 টাকা 1 টাকা করে করলাম, এগুলোকে ভাগ করে নিলাম, একটা শেয়ার বানালাম, 1 টাকা করে শেয়ার, এভাবে করে 100টা শেয়ার বানালাম। এবং আমরা পাবলিকলি বললাম যে আসেন ভাই, আপনারা আসেন আমাদের ব্যবসায় টাকা ইনভেস্ট করতে পারবেন। আপনারা যদি ইনভেস্ট করেন প্রতি শেয়ার পড়বে 1 টাকা করে, এবং সে অনুযায়ী আপনারা লাভ ক্ষতি সে অনুযায়ী পাবেন 1 টাকা করে। 100 টাকা আমাদের টোটাল মূলধন। হ্যাঁ, তাহলে যে কেউ কিন্তু 1 টাকা দিয়ে ওই শেয়ার কিনতে পারে, মানে 1 কোটি টাকা দিয়ে সেই শেয়ার কিনতে পারতেছে। কিন্তু যদি একজনকে বলা হয় 100 কোটি টাকা দিতে, সে কিন্তু দিতে পারবে না। সেজন্য এই ধরনের শেয়ার করা হয়, শেয়ারের বিনিময়ে কোম্পানির মালিক হওয়া যায়। এটাকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলে থাকি। এই যৌথ মূলধনী কোম্পানি আবার 2 ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলি প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি মানে হচ্ছে যে শেয়ারগুলো বিক্রি করে সেগুলো লিমিটেড পার্সনের মধ্যে বিক্রি করবে। হ্যাঁ, সর্বোচ্চ 50 জনের কাছে বিক্রি করা যায়, এবং হচ্ছে সর্বনিম্ন মনে হয় 3 জন। হ্যাঁ, সর্বনিম্ন 3 জন, সর্বোচ্চ 50 জনের কাছে বিক্রি করা যায় এই শেয়ারগুলো। হ্যাঁ, এবং তারা যদি পরবর্তীতে ওই শেয়ারটা বাইরে কাউকে বিক্রি করতে চায়, বাইরে কাউকে বিক্রি করতে পারবে না। তাদের নিজেদের মধ্যে হয়তো বিক্রি করতে পারবে, কিন্তু বাইরে বিক্রি করার ক্ষেত্রে লিমিটেশন থাকবে বা বিক্রি করতে পারে না। সেটাকে আমরা বলি প্রাইভেট লিমিটেড কোম্পানি। অর্থাৎ প্রাইভেটলি তারা শেয়ারগুলো ক্রয় বিক্রয় করতে পারবে, জনগণের কাছে, বাইরে মানুষের কাছে শেয়ার বিক্রি করতে তারা এক্সচেঞ্জ করতে পারবে না, শেয়ার বিক্রি করতে পারবে না। কিন্তু আরটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি মানে কি? সেম ওটার মতোই। আমরা মনে করো যে ওইখানে আবার পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে আবার 7 জন হইতে হবে সর্বনিম্ন, প্রাইভেটের মধ্যে সর্বনিম্ন 3 জন হওয়া যায়। হ্যাঁ, আর সর্বোচ্চ হচ্ছে তোমার 50 জন। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ কোনো লিমিট নাই, হাজার হাজার কোটি কোটি কি হইতে পারে, শেয়ার হোল্ডার হইতে পারে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, যেটার মধ্যে শেয়ার যদি কেউ কিনে থাকে, মনে করো আমরা শেয়ার বিক্রি করলাম, 100 টাকা আমাদের মূল্য দরকার, 100টা শেয়ার ভাগ করলাম, সবাই 1 টাকা করে জমা দিল, সবাই শেয়ার কিনছে, এবং তারা চাচ্ছে তাদের ওই শেয়ারটা বাইরে কাউকে বিক্রি করে দিবে, অন্য আরেকজন ব্যক্তি বিক্রি করে দিবে, বা তার টাকা লাগতেছে হুট করে সে বিক্রি করে দিবে, সে চাইলে ইচ্ছে মতো বিক্রি করতে পারবে, যাকে ইচ্ছে তাকে বিক্রি করতে পারবে। এটা বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ পাবলিকলি তাদের শেয়ারটা তারা বিক্রি করতে পারবে। আর প্রাইভেটের মধ্যে হচ্ছে তারা নিজেদের মধ্যে হয়তো শেয়ার বিক্রি করতে পারে, তবে যদি লিমিটেশন থাকে তাহলে সেটাও করতে পারবে না, তবে বাইরে মানুষকে বিক্রি করতে পারবে না টোটালি। এটাকে আমরা বলি প্রাইভেট লিমিটেড কোম্পানি। শেয়ার বিক্রি করতে পারবে না বাইরে, নিজেদের মধ্যে বিক্রি করতে হবে। আর পাবলিকের মধ্যে বাইরে যে কোনো মানুষকে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। ঠিক আছে, জাস্ট একটু ব্রিফলি বলে দিলাম, এগুলো আমি এখন একটু পর বিস্তারিত বলবো। সমবায় সময় এগুলো কাগজগুলো আসবে না? হ্যাঁ, আসবে আসবে আসবে। আচ্ছা, সাউন্ড হচ্ছে? সমবায় সময় এগুলো কাগজগুলো আসবে না? হ্যাঁ, আসবে আসবে আসবে। দেখো এখন সাউন্ড হচ্ছে কিনা দেখো। আচ্ছা, সাউন্ড হচ্ছে? সমবায় সময় এগুলো কাগজগুলো আসবে না? হ্যাঁ, আসবে আসবে আসবে। দেখো এখন সাউন্ড হচ্ছে কিনা দেখো। আসবে, সমবায় সরকারি সংগঠন এগুলো আসবে বলছি তো। আমরা একটা একটা পড়বো এখন, চলো একটা একটা যাই। জাস্ট একটু আগে ব্রিফলি জাস্ট বোঝালাম যাতে তোমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় আর কি। প্রথমে তাহলে আমরা কথা বলি সমবায় কাকে বলে। এখানে বলছি দেখো,
আমরা প্রথমে দেখব সমবায় কাকে বলে। হ্যাঁ, আমরা এটা প্রথমে দেখব সমবায় কি। কি বলছে? কয়েকজন ব্যক্তি স্বেচ্ছায় সমান অধিকার এবং সমান দায়িত্বের ভিত্তিতে নিজেদের মধ্যে কোনো সাধারণ অর্থনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বা সমবায় কারবার বলা হয়ে থাকে। কি বলেছে? কয়েকজন ব্যক্তি স্বেচ্ছায় সমান অধিকার এবং সমান দায়িত্বের ভিত্তিতে নিজেদের মধ্যে কোনো সাধারণ অর্থনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বা সমবায় কারবার বলে। তো আমরা এগুলো একটু মনে রাখবো সংজ্ঞাগুলো। এখানে সমবায় কারবারের সুবিধা এবং অসুবিধা দুইটা দিছে। কি কি সুবিধা দিচ্ছে? এক নম্বর লেখো, সুবিধা হচ্ছে সাম্য নীতি, সবাই সমান অধিকার থাকে, গণতান্ত্রিক, ভোটের মাধ্যমে সবকিছু হয়, বৃহদায়তন উৎপাদন, বিশেষ বড় আয়ের উৎপাদন ব্যবস্থা হয়, মালিক এবং শ্রমিকের ভালো সম্পর্ক থাকে, দায়িত্বশীলতা থাকে বা দায়িত্বশীল কেউ থাকে, সমন্বয় সঞ্চয় বৃদ্ধি পায়, কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, নৈতিক চরিত্রের উন্নয়ন হয়, পুঁজিবাদের সমস্যা হতে মুক্তি পাওয়া যায়, দালালদের উচ্ছেদ করা হয়, কারণ সবাই মিলে একত্রে উৎপাদন করলে তারা সবাই মিলে একত্রে মার্কেট করতে পারে, তো দালাল এখানে সুযোগ করতে পারে না, অর্থনৈতিক উন্নতি হয়ে থাকে। অন্যদিকে সমবায় কারবারের অসুবিধা কি? মূলধনের স্বল্পতা, শৃঙ্খলার অভাব, অদক্ষ পরিচালনা, মতবিরোধ, প্রেরণার অভাব, হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব, উদ্যোগের অভাব দেখা যায়, সীমাবদ্ধ কর্মক্ষেত্রে দেখা যায়, অনিয়ম দেখা যায়, অস্বীকার দেখা যায়। এগুলো সবগুলো হচ্ছে সমবায় কারবারের অসুবিধা। হ্যাঁ, তাহলে আমরা পরীক্ষায় এইটা মনে রাখবা, সমবায় কারবার কি, সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, একবার একটু জাস্ট মাথার মধ্যে রাখার চেষ্টা করবা যে এই বিষয়গুলো এই আছে, সেগুলোটা মাথার মধ্যে রাখার চেষ্টা করবা, তাহলে হচ্ছে। তাহলে চলে আসি এরপরটা আমরা যাই। তাহলে এগুলো একটু মুখস্থ করবে, এগুলো আমার কাজ না, এগুলো তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপর চলে আসি আমরা সরকারি এবং রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠান কি। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠান কি সেটা এখানে বলছে। রাষ্ট্রীয় প্রয়োজনে কিংবা জনগণের আর্থসামাজিক কল্যাণে সরকারের উদ্যোগী হয়ে সরকার নিজস্ব মালিকানায় যে প্রতিষ্ঠানের স্থাপন এবং পরিচালনার দায়িত্ব নেয়, হ্যাঁ, গ্রহণ করে, তাকে আমরা রাষ্ট্রীয়ত্ব বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলে থাকি। এটার সুবিধাগুলো কি? অধিক মূলধন পাওয়া যায়, সরকার যেহেতু এগুলো সবকিছু দেয়, ভারী শিল্প প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো, দক্ষ পরিচালনা, বৈষম্য হ্রাস, প্রয়োজনীয় দ্রব্যের যোগান, প্রতিরক্ষার শিল্প, উন্নত মানের দ্রব্য, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার, বিজ্ঞাপন ব্যাহত, ব্যাপক গবেষণা ও প্রশিক্ষণ, ন্যায্য মজুরি, এগুলো সবগুলো। অন্যদিকে রাষ্ট্রীয়তা বা সরকারি প্রতিষ্ঠানের অসুবিধাগুলো কি? আমলাতান্ত্রিক মনোভাব। আমলাতান্ত্রিক মনোভাব মানে হচ্ছে এমন একটা মনোভাবকে বোঝায় যেখানে দেখা যায় যে তোমার যারা চাকরি করে তারা আসলে নিজেকে অনেক কিছু মনে করে এবং তাদের কোনো দায়বদ্ধতা কম থাকে। এই জিনিসগুলোকে আমরা বলি আমলাতান্ত্রিক মনোভাব, অর্থাৎ তাদের দায়বদ্ধতা থাকে না বললেই চলে। যেমন ধরে দেখা যায় যে তারা প্রতিষ্ঠানের লাভ হচ্ছে না, লস হচ্ছে সেটা দিয়ে তাদের কোনো কি নাই, দৃষ্টি নাই। হ্যাঁ, তারা হচ্ছে একটা এমন মনোভাব করে যে এটাতে তাদের কোনো কিছু যায় আসে না, তারা অনেক বেশি অসচেতন হয় এবং দেখা যায় যে তোমরা দেখবে যে সরকারি যেগুলো প্রতিষ্ঠান থাকে সেগুলোতে তারা বেতন কিন্তু ঠিকই পেয়ে যায়, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো প্রতি বছর লসের উপর লস স্বীকার করতে থাকে। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক মনোভাব দেখা যায়। এরপর হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধি। হ্যাঁ, তারপর হচ্ছে কম উৎপাদন, দুর্নীতি বা স্বজনপ্রীতি দেখা যায়, দক্ষতার অভাব, অপচয়, ব্যবসায়ী নীতির পরিবর্তন, গোপনের অনিশ্চয়তা, প্রতিযোগিতা থাকে না, কর্মতৎপরতার অভাব। এগুলো সবগুলো হচ্ছে সরকারি বা রাষ্ট্রীয়ত্ব প্রতিষ্ঠানের আমরা সংজ্ঞা এবং কি আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি, সুবিধাগুলো বলছি আর কি, ঠিক আছে? চলে আসি আমরা এর পরবর্তীতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। চলো এটা দেখি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানে কি বলছিলাম? যেটা একটা আইন বলে হবে এবং যেটার উপর কেউ কোনো অধিকার খাটাতে পারবে না। যেমন হচ্ছে যে সকল প্রতিষ্ঠান দেশের আইন পরিষদের বিশেষ আইনের মাধ্যমে সরকারি নীতি ও আদর্শের আওতায় একটি স্বতন্ত্র ও স্বাধীন পরিচালনা কর্তৃক পরিচালিত হয় তাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে। বাংলাদেশের অধিকাংশ বৃহদায়তন খাতসমূহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। যেমন শিল্প উৎপাদন খাত, খনিজ সম্পদ খাত, শিল্প খাত, পরিবহন যোগাযোগ খাত, সেবা খাত, এগুলো সবগুলো খাতে আসলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, সেটা কথা বলছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সুবিধাগুলো কি? প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে, দক্ষতার ভিত্তিতে কর্মচারী নিয়োগ হয়ে থাকে, আমলাতান্ত্রিক জটিলতা কমে যায় এগুলোর ক্ষেত্রে, কর্মরত এবং কর্মচারীর বদলি কম, তাই কাজের ধারাবাহিকতা বজায় থাকে। এটি গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। তুমি দেখবে যে এই যে কর্মচারীর বদলি কম হয়, কেন কম হয়? কারণ যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একজন মনে করো যে একজন হচ্ছে হিসাব রক্ষক, হ্যাঁ, সে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সারা জীবন কাজ করবে, সে কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে কাজ করবে না, কারণ সে একটা স্বতন্ত্র প্রতিষ্ঠানে কাজ করতেছে। হ্যাঁ,
তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কি হয়, একটু আমলাতান্ত্রিক জটিলতা কম দেখা যায় এবং হচ্ছে দেখা যায় যে তারা ভালো করে কাজ করে, একটা জবাবদিহিতা থাকে অনেক বেশি। কাজ ঠিক মতো না করলে দেখা যায় যে জবাবদিহিতার আন্তারা পড়ে যায়, ঠিক আছে, এবং দক্ষতার ভিত্তিতে কর্মচারী নিয়োগ হয়ে থাকে এগুলোতে, এই আর কি। তারপর হচ্ছে এটি গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হয়, তবে এটাতে কিছু অসুবিধাও আছে। যেমন ধরো, প্রতিষ্ঠানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব এবং হস্তক্ষেপ পড়ে, যেমন যখন যে রাজনীতির মধ্যে থাকে তাদের একটা হস্তক্ষেপ আমরা দেখতে পাই। কোন প্রতিষ্ঠানে? সাহিত্য সাথে বলছেন, যেমন ধরো বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা দেখবা যে কি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটা রাজনৈতিক প্রভাব কিন্তু থাকে। হ্যাঁ, যেই ক্ষমতাসীন হয় সে কিন্তু একটা প্রভাব বিস্তার করে। এখানে ক্ষমতার অপব্যবহার হয়, অদক্ষ পরিচালক এবং কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হন, প্রতিষ্ঠানের নীতিমালা পরিবর্তন ঘটে, প্রতিষ্ঠানের উন্নতি বাধাগ্রস্ত হয়ে থাকে, মাঝে মধ্যে হয় আর কি। হ্যাঁ, এই তারপর হচ্ছে মালিকানা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। আমরা অলরেডি বলে ফেলেছি, মালিকানা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে তিন ধরনের: এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। এক মালিকানা কারবার মানে কি? যেখানে মালিক থাকে একজন। এখানে একটা সংজ্ঞা লিখতে সুন্দর করে, যেই কারবারে একজন মাত্র মালিক থাকে, মালিক নিজে ব্যবসার উপকরণ সংগ্রহ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে এবং এই লাভ লোকসানের জন্য তিনি দায়ী থাকেন, তাকে আমরা এক মালিকানা ব্যবসা বলি। অর্থাৎ এই ব্যবসায় লাভ হোক লস হোক সে একজনই বহন করবে সবকিছু। হ্যাঁ, এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে সহজে গঠন করা যায়। জাস্ট তুমি যদি বলো কালকে থেকে চলো আমি একটা ব্যবসা করবো, করতে পারবে তুমি। অনলাইন একটা পেজ খুললে কিন্তু ব্যবসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, পেজ খুলে একটা বুস্ট করে দিয়ে সুন্দর করে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করা শুরু করে দিচ্ছ, তুমি একটা অনলাইন ব্যবসার মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তাই না? এগুলো কিন্তু খুব সহজ, কোনো ট্রেড লাইসেন্স কিছুই করতে হয় না শুরুর দিকে, সবকিছু তুমি এমনিতেই করে ফেলতে পারো ব্যবসা। তুমি কালকে থেকে ইচ্ছে হতেছে তুমি একটা পিঠা বানাই তোমার এলাকার মধ্যে বিক্রি করবে, চাইলে তুমি করতে পারতেছো, কোনো ব্যাপার না। সেটা বলা হচ্ছে সহজে গঠনের সুবিধা, দক্ষ পরিচালনা করা যায় যেটা একজনই করে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় যেটা একজন থাকে, অধিক যত্ন, স্বল্প মূলধন, ক্রেতার রুচি অনুযায়ী দ্রব্য উৎপাদন, কম অপচয়, হিসাব রক্ষণের সুবিধা, মালিক শ্রমিক সম্পর্ক ভালো, বিলোপ সাধন, উৎসাহ, উদ্দীপনা, সামাজিক মর্যাদা, এগুলো সবগুলো হচ্ছে এক মালিকানার সুবিধা। অসুবিধা কি? মূলধনের স্বল্পতা, যেটা একজন থাকে, মূলধন কম থাকে, ঝুঁকি অধিক হয়, বেশি হয়, উৎপাদন ক্ষুদ্রায়তন উৎপাদন হয়, সীমাহীন দায়িত্ব থাকে, উৎপাদন ব্যয় অধিক হয়, ক্ষমতা হ্রাস পায়, স্বল্প অস্তিত্ব, দক্ষ কর্মচারীর অভাব, প্রতিযোগিতার মনোভাবহীন। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে এক মালিকানা কারবারের অসুবিধা। এই গেল। এরপর চলে আসি অংশীদারি কারবার কাকে বলে। কি বলেছে এখানে? অংশীদারি কারবার, যেই কারবারে পরস্পরের সাথে পরিচালিত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে যখন ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে আমরা অংশীদার ব্যবসা বলি। বাংলাদেশ 1932 সালে অংশীদারি আইন, 1932 সালে অংশীদার সম্পর্কে একটা নীতিমালা দেওয়া আছে, যে অংশীদারদের কি কি বিহেভ হবে, কেমন করবে না করবে, কয়জন অংশীদার কি কি দায়িত্ব থাকবে, এরকম একটা নীতিমালা আছে, যেটা বলা হয় অংশীদারি আইন 1932 সাল। আর যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে 1994 সালে যৌথ মূলধনী আইন। হ্যাঁ, আর 1932 সালে হচ্ছে অংশীদার আইন, মানে অংশীদাররা কি হবে না হবে সেই বিষয়ে একটা কি দেওয়া আছে, যেমন নীতিমালা দেওয়া আছে, সেটা বলা 1932 সালে সেটা ইমপ্লিমেন্ট হয়, সেজন্য এটা 1932 সালের অংশীদার আইন বলা হয়। হ্যাঁ, এখানে বলতে আইন অনুযায়ী ন্যূনতম 2 জন এবং সর্বোচ্চ কতজন? 20 জন হইতে পারবে এই কারবার সদস্য হতে পারবে। যদি ব্যাংকিং ব্যবসায় অংশীদার হয়, ব্যাংকিং ব্যবসা করে, সেক্ষেত্রে সর্বোচ্চ হইতে পারবে 10 জন, সর্বনিম্ন কয়জন? 2 জন, সর্বোচ্চ সাধারণ অংশীদারের ক্ষেত্রে 20 জন, আর ব্যাংক ব্যবসার ক্ষেত্রে হচ্ছে 10 জন হইতে পারবে, এটাই বলছে এখানে, বুঝছো তো? আর এটা সুবিধা অসুবিধাগুলো দেওয়া আছে। সুবিধা কি? এটা গঠনের সুবিধা এক মালিকানার মতোই, মূলধন, অসীম দায়িত্ব, তারপর শ্রম বিভাগের সুষম বন্টন, সুষ্ঠু পরিচালনা, করের সুবিধা, তারপর হচ্ছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত, দক্ষ কর্মচারী নিয়োগ, ব্যবসায় সুনাম এবং দক্ষতা, স্থিতিস্থাপকতা, মানে এটা একটা ভালো স্টেবল হয় আর কি, এটা বোঝাচ্ছে। অন্যদিকে অংশীদার ব্যবসার অসুবিধা কি? অসীম দায়িত্ব থাকে আগের মতো, এক মালিকানার মতো, স্থায়িত্ব কম, তারপর হচ্ছে মতবিরোধ দেখাতে একজনের সাথে একজনের, অপ্রচুর মূলধন হয়ে থাকে, অদক্ষ অংশীদার হয়ে থাকে, পারস্পরিক বিশ্বাসের অভাব, শেয়ার হস্তান্তরে জটিলতা দেখা দেয়, সদস্যের সংখ্যা সীমিত হয়, জনগণের আস্থার কম হয়ে থাকে। এই ধরনের ব্যবসাগুলোতে এরকম আমরা অংশীদারি ব্যবসা বলে থাকি। এরপর আস্তে আস্তে যৌথ মূলধনী ব্যবসা। হ্যাঁ, যৌথ মূলধনী ব্যবসা মানে কি বলছিলাম? যে ব্যবসায় আমরা শেয়ারের বিনিময়ে মালিক হতে পারে, হ্যাঁ, যেখানে একটা আইনগত ভিত্তির মাধ্যমে এই ধরনের ব্যবসা পরিচালিত হয়। বলছে যৌথ মূলধনী কারবার বলতে বহু সংখ্যক ব্যক্তি যৌথ মালিকানায় গঠিত কারবার প্রতিষ্ঠানকে বোঝায়। যৌথ মূলধনী কারবার প্রথমত 2 প্রকার হয়ে থাকে: প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য হয় 2 জন, কমপক্ষে 2 জন, এবং হচ্ছে 50 জনের বেশি হতে পারে না। সর্বনিম্ন কত? 2 জন, এবং 50 জনকে বেশি হইতে পারে না, মানে 2 জনের কম বা 50 জনের বেশি হইতে পারে না। তাদের শেয়ারের মালিকানা হস্তান্তর করতে পারে না, তাদের মালিকের শেয়ারের যে শেয়ার যেটা আছে মালিক, সেটা সে চাইলে একজনের শেয়ার অন্যজনকে দিতে পারে না, হ্যাঁ, আরেকজনকে বিক্রি করতে পারে না আর কি। তবে তাদের মধ্যে হয়তো ডিল থাকলে যে আমাদের মধ্যে শেয়ার বিক্রি করতে পারবো, তাহলে পারবে।
অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে সদস্য হবে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ হবে শেয়ার সর্বোচ্চ হচ্ছে অসংখ্য, অর্থাৎ 7 থেকে অসংখ্য হয়ে থাকে, অর্থাৎ 7 থেকে তুমি যত ইচ্ছা তত শেয়ারের মালিক হতে পারবে এবং তাদের শেয়ার হস্তান্তরযোগ্য, তার মানে তাদের শেয়ার চাইলে আমরা অন্য জায়গায় বিক্রি করতে পারবো, এটাকে বলা হয়। ঠিক আছে, পারবে এগুলো? বুঝছি, এটুকু পর্যন্ত আগে বুঝছো কিনা বলো। আচ্ছা, বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার ধার না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করে কেন? আচ্ছা, সরকার পতনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করে কেন আমি বেশি জানি না। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করে না, এটা স্টুডেন্টরা প্রতিবাদ করে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো প্রতিবাদ করছে? ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু বলছে না, এগুলো স্টুডেন্টরা করে। যে স্টুডেন্টরা প্রতিবাদ করে, স্টুডেন্টরা একটা দেশে অন্যায় হলে সেটার বিরুদ্ধে কথা বলবে না? একটা অন্যায় হলে সেটার বিরুদ্ধে কথা বলবে, স্বাভাবিক। তাদের অধিকার আয়ত্তের জন্য তারা কথা বলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু হচ্ছে কোর্টের কথা শুনবে, কোর্ট যদি তাদের কোনো কিছু বলে তখন শুনবে। যেমন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে সি ইউনিটের যে পরীক্ষা হয়েছে, এমসিকিউ পরীক্ষার মধ্যে একটু প্রশ্নের মধ্যে একটু ভুল ছিল, তো সেটা নিয়ে থেকে সুপ্রিম কোর্ট মনে হয় সুপ্রিম কোর্ট থেকে হচ্ছে কি দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে তাদেরকে জানতে চাওয়া হয়েছে কেন আবার পরীক্ষা নেওয়া হচ্ছে না, কারণ পরীক্ষা তো প্রশ্ন তো ভুল ছিল। হ্যাঁ, তো এটা জানতে চেয়েছে, তাই এবং সেটার বিরুদ্ধে সেটার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেপ নিয়েছে। তারা কি করবে না করবে সেটা তারা কি করছে, এটা ক্লিয়ার করছে। তারা কথা বলবে ইয়ার সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলবে, কর্তৃপক্ষ কথা বলবে হচ্ছে কি বলে তোমাকে হচ্ছে কোর্টের সাথে। আচ্ছা, ফটকা ব্যবসা কি? ফটকা ব্যবসা মানে হচ্ছে এমন জায়গায় বিনিয়োগ করা, ফটকা কারবার বলতে এটাকে বোঝানো হয়, এমন জায়গায় বিনিয়োগ করা যেখান থেকে খুব কম সময়ের মধ্যে প্রফিট আসতে পারে, রিস্কি কাজে বিনিয়োগ করা, এটাকে বলা হয় ফটকা কারবার করা বা ফটকা ব্যবসায় করা। যেমন ধরো কেউ শেয়ার কিনতেছে, শেয়ার বন্ড ডিবেঞ্চার, অথবা হচ্ছে এমন জায়গায় বিনিয়োগ করা যেখানে লসের সম্ভাবনা আছে এবং লাভের সম্ভাবনা বেশি, রিস্কি কাজে বিনিয়োগ করা, এটাকে আমরা বলি ফটকা কারবার করা, ফটকা ব্যবসায়ী। দক্ষ কর্মকর্তা নিয়োগ সুবিধা এবং দক্ষ পরিচালনা হয়ে থাকে, এটা যদি হয় তখন ভালো, না হইলে দক্ষ পরিচালনা যদি না থাকে তখন সেটা অসুবিধা হয়ে যায় আর কি। মানে যদি নিয়োগ ভালো না হয়, ঠিক আছে না হিদ, নিয়োগ যদি ভালো হয় তাহলে তো ভালো, নিয়োগ খারাপ হলে তখন সমস্যা হয়, এটা বলতেছে আর কি। না, এই চ্যাপ্টারে কোনো ম্যাথ নেই, পুরোটাই থিওরি। চলো আমরা এরপরে যাই। দেখো এরপর এখানে বলছে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ, কেমনে তারা মূলধন সংগ্রহ করে, মানে টাকা সংগ্রহ করে। প্রথমত হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রির মাধ্যমে টাকা সংগ্রহ করে। একটু আগে তো বললাম যে শেয়ার বিক্রির মাধ্যমে কেমনে টাকা সংগ্রহ করে। কোম্পানি যখন ফর্ম হয় বা এরপর যখন টাকা লাগে তখন আসলে তারা শেয়ারগুলো বিক্রি করে একটা ইয়ার মাধ্যমে, কিসের মাধ্যমে, যে ব্যাংকের মাধ্যমে, যারা অবলেখক হিসেবে কাজ করে, যারা যে শেয়ারটা একটা কোম্পানির শেয়ারগুলো কি করে, মানে কোম্পানি তো সরাসরি বিক্রি করতে পারে না, কোম্পানি একটা ব্যাংকে দায়িত্ব দেয় এবং বলে যে তুমি আমাদের শেয়ারগুলো বিক্রি করে দাও। তো ওইটার বিপরীতে ওই ব্যাংকটা একটা কমিশন পায়, যেটাকে বলা হয় অবলেখকের কমিশন। যারা কমার্সের আছে তারা বুঝবা। হ্যাঁ, তো ওই অবলেখক হিসেবে যে ব্যাংকটা কি করে, যে কাজ করে, মানে শেয়ারগুলো বিক্রি করতে সহযোগিতা করে আর কি, বুঝছো? তো ওই টাকার মাধ্যমে কোম্পানি হচ্ছে কি হতে পারে, শেয়ার বিলির মাধ্যমে একটা মূলধন পায়, মানে টাকা সংগ্রহ করতে পারে। ঋণপত্র বিক্রয়, ঋণপত্রটাও সেম শেয়ারের মতো করেই ঋণপত্রটা, তবে শেয়ারের বিনিময়ে হচ্ছে শেয়ার যদি তুমি কিনো বা শেয়ার যদি তুমি ইনভেস্ট করো তাহলে তোমার লাভ হইতে পারে, লস হইতে পারে। কিন্তু ঋণপত্রে তুমি যদি ইনভেস্ট করো, ঋণপত্র কিনো একটা কোম্পানির, তাহলে তোমার লস হবে না, তবে লাভ হবে, সেটা শিওর।
তবে এটার মধ্যে একটা লিমিট আছে, কতটুকু লাভ হবে এটা ফিক্সড। মনে করো তোমাকে 1 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করছো, তোমাকে প্রতি মাসে মনে করো 5,000 টাকা দেবে বা প্রতি মাসে 3,000 দেবে এরকম। কিন্তু সাধারণ শেয়ারের ক্ষেত্রে দেখা যাবে তুমি ইনভেস্ট করছো, এটাতে রিস্কও বেশি লাভও বেশি। রিস্ক বেশি মানে কি, এটাতে তুমি ইনভেস্ট করছো, এমন হতে পারে যে তোমার লাভ নাও হইতে পারে 1 বছর, পরের বছর দেখবা যে তুমি একসাথে 50,000 টাকা এক্সট্রা লাভ করে ফেলছো। অর্থাৎ ইনভেস্ট করছো 1 লাখ টাকা, লাভ পাইছো 50,000 টাকা, অথবা তারও বেশি হইতে পারে, 5 গুণ 10 গুণ 20 গুণ 50 গুণ হইতে পারে তোমার লাভের টাকা। আবার ক্ষতিও হইতে পারে, রিস্কও আছে, 10 গুণ 50 গুণ কিন্তু লস হইতে পারে। ঋণ গ্রহণ মানে সরাসরি কোনো একটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে সেটা। ঋণপত্র কখন দেয়, যখন হচ্ছে কোম্পানি সরাসরি এটা হচ্ছে একটা কাগজের বিনিময়ে জনগণের কাছ থেকে টাকা নেয়, এটা হচ্ছে ঋণপত্র। আর যখন এটা করতে পারবে না, তখন সরাসরি ব্যাংক, কোনো একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোম্পানি কিন্তু ঋণ নিতে পারে। এবার হচ্ছে জনগণের অর্থ গচ্ছিত রেখে জনগণের কাছ থেকে টাকা ধার নিয়ে সেটাও করতে পারে, মূলধন সংগ্রহ করতে পারে। আর এটা হচ্ছে সংরক্ষিত তহবিল সৃষ্টি করে। সংরক্ষিত তহবিল কেমন সৃষ্টি করে আমি তোমাদেরকে বলি। যেমন আমি যদি বলি, একটা প্রতিষ্ঠান এই বছর মনে করো 100 টাকা লাভ করলো, ভালো করে বুঝবা, একটা প্রতিষ্ঠান এই বছর 100 টাকা লাভ করলো। এই 100 টাকা লাভের কিন্তু পুরোটাই যারা সাধারণ শেয়ার হোল্ডার আছে তাদেরকে দেয় না। তারা যেটা করে, একটা ফান্ডে কিছু টাকা রেখে দেয়, রেখে দিয়ে বাকি টাকাটা শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয়। এখন বলতে পারো স্যার এই টাকা তাহলে কে নেয়? শেয়ার হোল্ডাররা তো পাবে, যেহেতু তারা মালিক কোম্পানির। এই টাকা কে নেয়? এই টাকাও শেয়ার হোল্ডার পায়, তবে পরে। কেন পরে? কারণ হচ্ছে এই বছর লাভ হয়েছে 100 টাকা, তাই 80 টাকা দিচ্ছে, বাকি 20 টাকা রেখে দিচ্ছে। পরবর্তী বছর যদি লস হয়, লস হলে কিন্তু এই টাকা থেকে কিছু টাকা দিয়ে ওই শেয়ার হোল্ডারদেরকে মোটামুটি একটা লাভের টাকা দেওয়া হয়। মনে করো পরের বছর লাভ হয়েছে হচ্ছে, পরের বছর লাভ হয়েছে মনে করো শুধু 20 টাকা, শুধু 20 টাকা। তাহলে এখন কি হবে? এখন যারা শেয়ার হোল্ডার তাদেরকে তো 20 টাকা দিবে, কিন্তু 20 টাকা শেয়ার হোল্ডারদেরকে দিলে তারা একটু ডিমোটিভেট ফিল করবে। তারা বলবে যে এত টাকা ইনভেস্ট করছি, জাস্ট আমাকে 20 টাকা দিচ্ছে, ঠিক আছে, এটা বলবে। তো যেটা হয়, এখানে যে টাকাটা রেখে দিয়েছিল গত বছর, সেই টাকাটা সহ, ওই 20 টাকাটা সহ এখানে অ্যাড করে দিয়ে টোটাল শেয়ার হোল্ডারদেরকে 40 টাকা দেওয়া হয়। এটা তো আমি জাস্ট এমনি 2 বছরের কথা বলতেছি, কিন্তু এই ফান্ডে অনেক টাকা থাকে। তো একটা মানে এই টাকা যেটা ডিভিডেন্ড যেটা দেয়, সেটা কিন্তু সবসময় প্রায় কাছাকাছি থাকে, ডিভিডেন্ডটা কাছাকাছি দেয়, একটু একটু বেড়ায় দেয়, এরকম দেয়। কেন দেয় জানো? কারণ যখনই একটা কোম্পানি এই ডিভিডেন্ডটা একটা নির্দিষ্ট এক্সিস্টেন্স মানে কি কনসিস্টেন্সি ফলো করে দেয়, তখন সেই কোম্পানির ভ্যালু বাড়ে, শেয়ার মার্কেটে সেই কোম্পানির শেয়ারের মূল্য বাড়ে। এখন বলতে পারো স্যার শেয়ার বাজার আবার কি? আচ্ছা তোমাদেরকে একটু বুঝাই বলি, ক্লিয়ার করি। তোমরা এগুলো তো অনেকে একটু কাঁচা, আমি জানি যে এই জিনিসগুলো বুঝো না, শেয়ার টেয়ার এগুলো বুঝো না। শোনো আমি তোমাদেরকে বলি, ওই যে বলছিলাম না কোম্পানি একটা, যে কোম্পানিতে তোমরা 7 জন মিলে একটা কোম্পানি করছো, একটু হোয়াইট বোর্ডে যাই, কি বলছিলাম একটু আগে আমরা, যে আমরা একটা কোম্পানি খুলছি, ওই কোম্পানিতে আমরা 7 জনে মিলে বলতেছি আমরা একটা কোম্পানি বানালাম, যেই কোম্পানিকে আমরা মানুষজনকে আমরা সেই কোম্পানিতে বলবো কি, শোনো, আমরা একটা কোম্পানি বানালাম, সেই কোম্পানিতে ওই কোম্পানিতে মনে করো XYZ একটা কোম্পানি। তো এই XYZ কোম্পানিতে আমরা সবাই বললাম যে ঠিক আছে আমাদের 100 টাকা লাগবে, তা আমরা 100টা শেয়ার বিভক্ত করে দিলাম, এবং প্রত্যেক মানুষকে বললাম যে আপনারা একটা একটা করে শেয়ার কিনতে পারেন। আমি এটা কেমনে কিনে? এটা হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয় পত্রিকায়, যে আমরা সবাই মিলে মনে করি XYZ আমরা একটা কোম্পানি করতেছি, যেখানে আমরা এই কাজ আমাদের, আপনারা চাইলে আমাদের শেয়ার কিনতে পারেন, আমরা প্রতি শেয়ার 1 টাকা করে বিক্রি করতেছি। তো মানুষজন সেটা দেখার পরে মানুষজন ইনভেস্ট করতে চায়। তো মানুষজন যেটা করে সেটা হচ্ছে এই শেয়ারগুলো বিক্রি করার জন্য XYZ কোম্পানি হচ্ছে একটা ব্যাংকে, যে কোনো একটা ব্যাংক, মনে করে এবি ব্যাংক তাকে কি দিল? দায়িত্ব দিল, তাকে বললো যে ঠিক আছে আপনি একটা কাজ করেন, ব্যাংকে বলছে যে আমরা একটা শেয়ার বিক্রি করতেছি, আপনি আমাদেরকে শেয়ারগুলো বিক্রি করতে সহযোগিতা করবেন, তো এটা বিনিময়ে আপনাকে আমি একটা কমিশন দিব। আচ্ছা, তো ব্যাংক বলছে ঠিক আছে তাহলে দেন। তো মানুষ যেটা করে সেটা হচ্ছে এই এবি ব্যাংকে, এখানে ওই পত্রিকার বিজ্ঞাপনে লেখা থাকে কেমনে অ্যাপ্লাই করবে শেয়ারের জন্য, তখন মানুষ ওই এবি ব্যাংকে টাকা জমা করে, সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে টাকা জমা করে, সবাই গিয়ে যে যতটা কিনতে চায় শেয়ার সে অনুযায়ী টাকা জমা করে। মনে করো 100টা শেয়ার, এখানে কি বলছে 100টা শেয়ার আমরা বিলি করতে চাচ্ছি, সেখানে আবেদন পড়ছে মনে করো যে 120টা, মানে 120টা শেয়ার মানুষে কিনতে চায়। তাহলে কি হবে? 100টা শেয়ার আমরা বিলি করব, বাকি যে 20টা, সেই 20টা হচ্ছে আমরা যার টাকা তাকে ফেরত দিয়ে দিব। কেমনে করবো? এটা লটারির মাধ্যমে করা হয়, অর্থাৎ 120 থেকে লটারির মাধ্যমে 20 জনকে বাদ দেওয়া হয়, অথবা কি 100 জনকে সিলেক্ট করা হয়, তাহলে 20 জন বাদ পড়েছে, যারা বাদ পড়বে তাদের টাকা তাদেরকে ফেরত দিয়ে দিবে ব্যাংক। আর যারা
কি হবে সিলেক্টেড হবে, তারাই 100টা শেয়ার কিনতে পারবে। আচ্ছা ভালো কথা, 100টা শেয়ার কিনলাম, কেনার পরে এই 100টা শেয়ার মনে করে 100 জনে কিনছে। তো কেনার পরে তার এটা হচ্ছে এইটাকে বলা হয় এই যে প্রাথমিকভাবে একটা কোম্পানি যখন ব্যাংকের মাধ্যমে জনগণের কাছে শেয়ার বিক্রি করে, এটাকে বলা হয় আইপিও, মানে বলা হয় ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে প্রথমবারের মতো যখন একটা কোম্পানি ব্যাংকের মাধ্যমে কি করে জনগণের কাছে সেটা বিক্রি করে, এটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। হ্যাঁ আচ্ছা, তো 100 টাকা দিয়ে তুমি মনে করো যে এখান থেকে একটা শেয়ার কিনলাম। তো কেনার পর তোমার কাছে শেয়ারটা যতদিন থাকবে, তুমি ওই বছর শেষে অথবা 3 মাস পর বা 6 মাস পর তুমি একটা ডিভিডেন্ড পাবা। কোত্থেকে? কোম্পানির যে লাভ হবে, এই টাকাগুলো দিয়ে কোম্পানি ব্যবসা শুরু করছে না, ওই ব্যবসায় লাভ হলে সেটার একটা অংশ তোমাকে দিবে, লাভ হিসেবে দিবে, ডিভিডেন্ড হিসেবে দিবে। হ্যাঁ, ওই যে বলছিলাম ডিভিডেন্ড মানে যেটা লভ্যাংশ হিসেবে দেওয়া হয়, ঠিক আছে, ওইটা তুমি পাবা। তো ওইটা তুমি যদি যত বেশি পাবা, মনে করো যে তুমি এই বছর মানে এভাবে চিন্তা করো, মনে করো এই বছর তোমাকে কোম্পানি লাভ দিচ্ছে 10 টাকা, পরের বছর লাভ দিচ্ছে মনে করো যে 12 টাকা, এর পরের বছর লাভ দিচ্ছে হচ্ছে 12 টাকা, এর পরের বছর লাভ দিচ্ছে মনে করো যে 14 টাকা। এটা একটা কোম্পানি যেটা হচ্ছে এই XYZ কোম্পানি, তুমি এই কোম্পানির কি করছিলা, XYZ কোম্পানি, এই কোম্পানিতে তুমি বিনিয়োগ করছিলা, তোমাকে হচ্ছে এভাবে করে তারা 4 বছরে তোমাকে কি দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে। আরেকটা কোম্পানিতে তুমি ইনভেস্ট করছো যেটা হচ্ছে ABC কোম্পানি, মনে করো তুমি তো একটা শেয়ার কেনো না, এরকম অনেকগুলো তুমি শেয়ার কিনছো বিভিন্ন কোম্পানির আর কি। আরেকটা শেয়ার কিনছো যেখানে তোমাকে লাভ দিচ্ছে প্রথম বছর 10 টাকা, পরের বছর দিচ্ছে 2 টাকা, এর পরবর্তী দিচ্ছে আবার 20 টাকা, এর পরবর্তী দিচ্ছে আবার 5 টাকা। আচ্ছা, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি দুইটা কোম্পানিতে ইনভেস্ট করছো, এটা তো একটা কাহিনী বললাম, এই কোম্পানিতে কেমনে কিনছো সেটা বলছি জাস্ট। এবার তুমি ABC কোম্পানি থেকে কিনছো, সেই কোম্পানি তোমাকে প্রথম বছর 10 টাকা, পরের বছর 2 টাকা, এরপর বছর 10 টাকা, 20 টাকা, এরপর বছর 5 টাকা তোমাকে লভ্যাংশ দিচ্ছে। আর এই XYZ কোম্পানি 10, 12, 14 এভাবে করে তোমাকে লভ্যাংশ দিচ্ছে। আমি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে তোমার কোন কোম্পানিতে ইনভেস্ট করে তোমার মনে হচ্ছে তুমি সেভে আসছো, বা তোমার মনে হচ্ছে যে আমার আসলে এটা কোন কোম্পানিটা ভালো মনে হচ্ছে তোমার ইনভেস্ট করে, বলো তো আমাকে। বা আমাকে যদি বলো যে এই দুইটা কোম্পানি আমার কাছে আছে, শেয়ার আছে, তা আমি এই শেয়ারগুলো আপনাকে বিক্রি করতে চাই, আপনি কোন কোম্পানির শেয়ার কিনবেন, তুমি আমাকে প্রশ্ন করো, ঠিক আছে? তাহলে আমি কোনটা চুজ করবো তোমাদের মনে হয়? আমি কি ABC কোম্পানিতে শেয়ার কিনতে চাইবো, মানে ABC কোম্পানির শেয়ারটা আমি কিনতে চাইবো, নাকি XYZ কোম্পানির শেয়ারটা আমি কিনতে চাইবো, তুমি বলো তো। এই যে তোমরা সবাই কিন্তু মোটামুটি ধারণা করতে পারছো আমরা কোন কোম্পানির শেয়ার কিনবো। আমরা এখানে কোম্পানির শেয়ার কিনবো XYZ কোম্পানি। কেন XYZ কোম্পানি আমি শেয়ার কিনবো? কারণ XYZ যে আমার থেকে লভ্যাংশ দিচ্ছে প্রতি বছর, সেটা একটা কনসিস্টেন্সি ফলো করে দিচ্ছে এবং এটাতে রিস্ক কম। এটাতে আমি ধারণা করতে পারতেছি পরের বছর আমি হয়তো 12 টাকা, 14 টাকা বা 15 টাকা এরকম আমি কি পেতে পারি, রেভিনিউ পেতে পারি। কিন্তু এইখান থেকে আমার কোনো কি থাকবে না, আমার রিস্ক আছে। এখানে আমি হয়তো 0 টাকা পাইতে পারি, আবার 30 টাকা পাইতে পারি, এটা কোনো কি থাকে না, কোনো মানে নির্দিষ্ট 20 টাকা পাইতে পারি, 5 টাকা পাইতে পারি। সেজন্য এটা রিস্কি আর এটা কম রিস্কি। তো ওই দেখো ভালো করে খেয়াল করবা যে একটা কোম্পানি তাহলে ওই সঞ্চিত তহবিলটা কেন করে, সঞ্চিত তহবিল করে থাকে এই জন্য, বা একটা জায়গায় সংরক্ষিত তহবিল রাখে এই জন্য, মানে সব টাকা ডিভিডেন্ড মানে লাভ হলে দিয়ে দেয় না, সব টাকা কিছু টাকা এক জায়গায় রেখে দেয় আলাদা করে, যাতে পরবর্তী বছর লস হলেও সেখান থেকে টাকা দিয়ে একটা নির্দিষ্ট হারে লাভ দেওয়া যায়। এই নির্দিষ্ট হারে লাভ দিলে শেয়ার মার্কেটে এই কোম্পানির রেপুটেশন বাড়ে। এখন বলতে পারো স্যার শেয়ার বাজার এটা আবার কি জিনিস? দেখো শেয়ার বাজার কি জিনিস। মনে করো এই কোম্পানির তুমি শেয়ার কিনছো, XYZ কোম্পানি তুমি শেয়ার কিনেছো এবং তুমি কিনে তোমার কাছে মনে করো একটা শেয়ার আছে। তো তুমি চাচ্ছ, এটা হচ্ছে আইপিওর মাধ্যমে তুমি কিনছিলা, মানে সরাসরি তুমি ব্যাংকের মাধ্যমে একটা কোম্পানির শেয়ার কিনছো। এখন তুমি চাচ্ছ যে তুমি ওই শেয়ারটা বাইরে কাউকে বিক্রি করে দিবা, তোমার কাছে টাকা লাগতেছে তোমার হয়তো, অথবা দেখতেছো তুমি কোম্পানিটা ভালো, তোমাকে ডিভিডেন্ড দিচ্ছে না এই কোম্পানিটা, XYZ কোম্পানিটা, বা তোমার যে কোনো কারণে টাকা লাগতেছে, তুমি চাচ্ছ শেয়ারটা বিক্রি করে দিবা।
তো কই যাবা তুমি শেয়ার বিক্রি করার জন্য? তুমি কি কোম্পানির কাছে গিয়ে বলবা XYZ কোম্পানিকে, বাবা তোমাদের কাছ থেকে আমি একটা শেয়ার কিনছিলাম, আমার ভালো লাগতেছে না, তুমি শেয়ারটা তুমি কিনে না, আমার শেয়ারটা তুমি ফেরত নিয়ে ফেলো, আমাকে টাকা দিয়ে দাও। তো XYZ কোম্পানিকে তোমাকে টাকা দিতে পারবে? কোম্পানি বলছে পাগল হয়ে গেছো, তুমি তো এই টাকা, তুমি যে টাকা দিছো আমাদেরকে, সেটা তো আমরা ইনভেস্ট করে ফেলছি, সেটা তো আমরা এই ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি বানাইছি, এখন আমরা ওই ফ্যাক্টরি বিক্রি করে তোমার জন্য একজনের জন্য আমি টাকা বের করতে পারবো? পারবো না। যেটা হয় সেটা হচ্ছে এই শেয়ারটা তুমি কোম্পানিকে কি করতে পারবা না, তুমি একটা কাজ করতে পারবা, সেই শেয়ারটা তুমি নিয়ে গিয়ে তোমার যে শেয়ার বাজার আছে, যেখানে শেয়ারের ক্রয় বিক্রয় হয়, শেয়ারটা একটা পণ্যের মতো কিন্তু, হ্যাঁ, এটা তুমি ক্রয় বিক্রয় করবা, তুমি কিনছিলা সেরকম তুমি বিক্রি করবা কোথায়? শেয়ার বাজারে গিয়ে। শেয়ার বাজারকে বলা হয় সেকেন্ডারি মার্কেট, আর এই বাজারটাকে বলা হয় প্রাইমারি মার্কেট, আইপিও বলা হয়, হ্যাঁ, যেখানে তুমি কোম্পানি থেকে সরাসরি শেয়ার কিনবা। আর সেকেন্ডারি মার্কেট কোনটা? যেখানে তুমি মানুষের কাছ থেকে শেয়ার কিনবা বা মানুষের কাছে তুমি শেয়ার বিক্রি করবা, সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট শেয়ারের। এরকম সেকেন্ডারি মার্কেট বাংলাদেশে আছে দুইটা, একটাকে বলা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটাকে বলা হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ, এই দুইটা জায়গায় তুমি শেয়ার বিক্রি করতে পারবা। ঠিক আছে। তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে এখানে ওই যে কোম্পানিগুলো ওই শেয়ার বাজার লিস্টেড, সেই কোম্পানির শেয়ারগুলো ক্রয় বিক্রয় করা যায়। আর ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ হচ্ছে সেই যে কোম্পানি ওখানে লিস্টেড ওই কোম্পানির শেয়ার ওখানে ক্রয় বিক্রয় করা যায়। মনে করো XYZ কোম্পানিটা ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, পাবলিক লিমিটেড হইলেই কিন্তু তাকে অবশ্যই একটা শেয়ার বাজার লিস্টেড হইতে হবে, সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, হ্যাঁ। তো XYZ মনে করো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে একটা কোম্পানি, তো তুমি সেখানে যাবা, যাওয়ার পর তুমি দেখতেছো ঢাকা মানে XYZ কোম্পানির শেয়ারটা এত টাকা দামে বিক্রি হচ্ছে। মনে করো তুমি কিনছিলে 1 টাকা দিয়ে, তুমি একটা শেয়ার কিনছিলে কয় টাকা দিয়ে? 1 টাকা দিয়ে। তুমি দেখবা ওই শেয়ার বাজারে গিয়ে দেখবা ওই কোম্পানির ওই শেয়ারের দাম 5 টাকা করে বিক্রি হচ্ছে একটা। তার মানে তুমি কিনছিলে 1 টাকা কিন্তু বিক্রি হচ্ছে 5 টাকা। এই যে দাম বাড়ছে, দাম কেন বাড়ছে জানো? কোম্পানিটা সুন্দর করে মুনাফা দিচ্ছিল বিদায় মানুষ এটা কিনতে চায়, এটা ডিমান্ড বেশি হয়েছে, ওই কোম্পানির শেয়ারগুলো মানুষ কিনতে চায়। তো ডিমান্ড বেশি হওয়ার কারণে মানুষ বিক্রি করতে চায় না, মানুষ বিক্রি করতে চায় কম, মানুষ বিক্রি করতে চায় কিন্তু কিনতে চায় বেশি, সেজন্য এই কোম্পানির শেয়ারটা বাড়তেছে, দাম বাড়তেছে। এই দাম বাড়াটাকে বলা হচ্ছে যে কোম্পানির, সেই জন্য কি করে যে ডিভিডেন্ড ভালো মতো দেয় যাতে কোম্পানির শেয়ারের মূল্য বাড়ে, কোম্পানির শেয়ারে কি মূল্য বাড়ে। তাহলে কোম্পানির শেয়ারের 5 টাকা যদি বিক্রি হয়, তুমি যদি মনে হয় যে না আমি এখন বিক্রি করে দিই 5 টাকা 4 টাকা লাভ হবে, তাহলে বিক্রি করতে পারো, তোমার যদি মনে হয় লাগে টাকা। আর যদি তোমার বোঝেন না আমি রেখে দিব, পরে আরো বাড়লে আরো বিক্রি করবো, তাহলে হতে পারে। এটার দাম আবার কমতেও পারে, যদি কোম্পানি একটু ডিভিডেন্ড একটু 19-20 দেয়, তখন যারা এক্সিস্টেন্ট মানুষ আছে, এই যে তোমার মতো যারা আছে, তারা বলবে যে এটা রেখে লাভ নাই, এটাতে ভালো করে লাভও দেয় না, হ্যাঁ, এটাতে লাভ নাই, লস নাই, সরি বেশি রিস্কি, আমি এটা কি করে দিব। অথবা এই শেয়ারের মূল্য ওঠানামা করতেছে অনেক বেশি, ফ্ল্যাকচুয়েট, কখনো 1 টাকায় চলে আসে, কখনো 10 টাকায় চলে যায়। তো তুমি চিন্তা করতে সেটা তাড়াতাড়ি দাম বাড়লে বিক্রি করে দিব, এটা চিন্তা করলে দেখবা যে বিক্রেতা বেড়ে যাবে। বিক্রেতা বেড়ে গেলে চাহিদা অনুযায়ী, চাহিদা অনুযায়ী যোগান বেশি হয়ে যায়, মানে বেশি মানুষ বিক্রি করতে চায়, তখন দেখবা যে এই জিনিসের বা এই শেয়ারের মূল্য পড়ে যাবে, দাম কমে যাবে। এটাকে আমরা শেয়ার বাজারের ধস বলি, বা শেয়ার বাজারে সব কোম্পানির যখন দাম কমে যায় সেটাকে শেয়ার বাজারের মূল্য সূচক কমে যায় বলি। আর শেয়ার বাজারে সব কোম্পানির দাম যখন বেড়ে যায় কোম্পানির শেয়ারের, তখন শেয়ার বাজার ঊর্ধ্বগতি বলি। হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আরেকটা বিষয় বোঝাতে চাইছিলাম, সেটা মাথা থেকে ছুটে গেছে। ও আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন বলে যে মনে করো ইলন মার্কস মনে করো যে কি, অথবা হচ্ছে কি আরেকটা কি বলছিলাম, ইলন মার্কসে বলো, ইলন মার্কস মনে করো যে বলো যে এত কোটি টাকার তার মালিক, হ্যাঁ, মনে করো যে 150 বিলিয়ন ডলার হচ্ছে তার নেটওয়ার্থ, বা বলতে পারো তার হচ্ছে সম্পদের মালিক সে। এখানে কিন্তু এগুলো তার সবগুলো কিন্তু টাকা না, নগদ টাকা না, এগুলো সবগুলো শেয়ারের মূল্য। সে যত কোম্পানি আছে সেই কোম্পানির সে যত পার্সেন্টের মালিক, সেটা মানে এই শেয়ারের মূল্য দ্বারা এটা কাউন্ট করা হয়। এবং বলা হয় যে সে প্রথম ধনী থেকে দ্বিতীয় ধনীতে চলে আসছে 1 রাতের মধ্যে। কেমনে আসে? এই শেয়ারের মূল্য ধাম করে কমে যায়। শেয়ারের মূল্য ধাম করে কমে গেলে সে 5 টাকা দরে হিসাব করলে সে 150 টাকার মালিক, কিন্তু যদি সেটা 1 টাকা দরে হিসাব করি তখন দেখা যাবে সে হয়ে যাবে 100 টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, বা 100 বিলিয়নের মালিক। ধাম করে সে কি সেকেন্ড র্যাঙ্কে চলে আসবে, মানে বিশ্বের সেকেন্ড ধনীর মধ্যে চলে আসবে। তার কাছে কিন্তু নগদ টাকা থাকে না, ওই শেয়ারের মূল্যটা থাকে তার কাছে, এটাই বলা হয় বিলিয়নিয়ার। ঠিক আছে?
কোম্পানিগুলো যে কোনো কোম্পানির বিভিন্ন পণ্য থাকতে পারে, হ্যাঁ, আবার নির্দিষ্ট একটা পণ্য থাকতে পারে। এটা কোম্পানির তুমি যে কোন কোম্পানিতে ইনভেস্ট করবে, যেমন তুমি যদি চাও যে ওষুধ কোম্পানিতে ইনভেস্ট করবে তাও করতে পারো। তুমি যদি চাও যে ব্যাংকে ইনভেস্ট করবা, ব্যাংক কোম্পানিতে ইনভেস্ট করতে পারো। তুমি যদি চাও যে গ্রামীণ ফোন ইনভেস্ট করবা, গ্রামীণ ফোন তুমি কোম্পানিতে ইনভেস্ট করতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। আবার কিছু কোম্পানি আছে যাদের মাল্টিপল কেসের প্রোডাক্ট আছে, হ্যাঁ, তো তুমি চাইলে সেগুলোতে ইনভেস্ট করতে পারো। আমরা কি বুঝছি? তোমাদের কি কঠিন লাগতেছে? এটা চ্যাপ্টারটা কঠিন লাগতেছে? ধাম করে মানে হচ্ছে হঠাৎ করে, ঠিক আছে? ধাম করে তো বলে, এটা কি বলে আর? হঠাৎ করে বা ধাম করে কি তো? আমরা বলি যে ধাম করে কেউ একজন মনে করো তোমার উপর মারছে, ধুম করে একটা মারি দিছে, এটাকে তো বলে ধুম করে, মানে হঠাৎ করে, মানে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া, এটাকে বলা হয় ধাম করে। বুঝছো না? বলো সবাই, বুঝতেছো আমার কথা? এখন কি ব্যবসা করতে পারবা? তোমাদেরকে শিখে দিচ্ছি ব্যবসা কেমন করবা, কোন ব্যবসা কিরকম শিখে দিচ্ছি না? ব্যবসা করতে পারবা? কি মনে হয়? কোম্পানির ব্যবসা, অংশীদারের ব্যবসা, এক মালিকের ব্যবসা করতে পারবা? কথা বলো। তাহলে ওই যে বলছিলাম, সংরক্ষিত তহবিল সৃষ্টি করে এবং সেখান থেকে তারা মূলধন সংগ্রহ করতে পারে বা টাকা সংগ্রহ করতে পারে। সংরক্ষিত তহবিল থেকে তারা তাহলে ইনভেস্টও করতে পারবে, হ্যাঁ। সেজন্য বলা হয় মূলধন সংগ্রহের একটা উৎস হচ্ছে তহবিল সংগ্রহ বা সংরক্ষিত তহবিল বাড়ানো, মানে সব টাকা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয় না আর কি, সরাসরি। এই অধ্যায়টা ভেজাল না, এটা একদম সহজ অধ্যায়। তোমরা যারা মানে মানবিকে তাদের একটু কঠিন মনে হইতে পারে, যারা ব্যবসা শিক্ষা তাদের এটা একদম সহজ লাগবে, কারণ এগুলো ব্যবসা শিক্ষার তো মূল কোর জিনিস, এগুলো তারা শিখে আসে, এগুলো তারা পড়ে। মানে কি হয়, কেমনে ব্যবসা বানায়, কেমনে রেজিস্ট্রেশন করে না করে, কি হয়, তারপর কীভাবে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে না করে, হ্যাঁ, সব কিছু তারা জানে। বুঝছো? ব্যবসা শিক্ষা যারা আছে, আমিও কিন্তু এতটুকু জানতাম না। কিন্তু আমি কি হইতাম, আমি যদি তোমাদের মতো মানবিক স্টুডেন্ট হইতাম, আমি কিন্তু শেয়ার বাজার বা ব্যবসা সম্পর্কে এতটুকু আমার আইডিয়া থাকতো না। থাকার কারণ হচ্ছে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরোটাই কমার্সের। আমার এসএসসি ছিল, এসএসসি তো আমি কমার্স ছিলাম, মানে ব্যবসা বিজনেস স্টাডিজে ছিলাম। এসএসসি তো আমি বিজনেস স্টাডিজ ছিলাম, এবং এখন আমি বিজনেস স্টাডিজ নিয়ে কি করতেছি, অ্যাকাউন্টিং নিয়ে মাস্টার্স করতেছি। বুঝছো তো? সেজন্য হচ্ছে আমার এই নলেজগুলো আছে, নাহলে কিন্তু এটা থাকতো না, এটা তোমাদেরকে আমি পড়াইতে পারতাম না, কষ্ট হয়ে যেত আমার থেকে পড়াইতে। আমাকে এটা অনেক রিসার্চ করতে হইতো, এটা কি, এটা কি, আইপিও গিয়ে কি সে কি, এগুলো দেখতে হইতো। ইকোনমিক্স স্টুডেন্ট হয়ে বিজনেস পড়বা না, ইকোনমিক্স হয়ে তুমি ইকোনমিক্স নিয়ে কথা বলবা, হ্যাঁ, অর্থনীতি নিয়ে কথা বলবে। বিজনেস আর ইকোনমিক্স কিন্তু আলাদা ব্রাঞ্চ, মনে রাখিও, হ্যাঁ। আচ্ছা, আপনি মূলধন দিচ্ছেন তাহলে আমি পারবো, আচ্ছা। মানে লস হইলে আমার হোক, তোমার কোনো যেন লস না থাকে, তাই নাকি? স্যারের লস, আমার কোনো সমস্যা নাই।
ওকে, তারপরে চলে আসি। দেখো তাহলে এখানে বলছে যৌথ মূলধনী কোম্পানির সুবিধা কি? সুবিধা হচ্ছে পর্যাপ্ত মূলধন পাওয়া যায়, বেশি মূলধন পাওয়া যায়, কারণ সবাইকে শেয়ার বিক্রি করে টাকাটা পায় তারা, সেজন্য অনেক মালিক থাকে, সেজন্য অনেক বেশি মূলধন পাওয়া যায়, বৃহদায়তন উৎপাদন হয়, প্রতিভা বা মূলধনের সমন্বয় হয়, তারপর হচ্ছে স্থায়িত্ব দীর্ঘ হয়ে থাকে, এটা একটা আইনগত ভিত্তি থাকে এই কোম্পানি, সেজন্য সীমাবদ্ধ দায়, সঞ্চয় এবং বিনিয়োগ, শেয়ার হস্তান্তরযোগ্য, ঝুঁকি বন্টন, সুদক্ষ এবং অভিজ্ঞ পরিচালনা, হ্যাঁ, দক্ষ পরিচালনা অভাব, অগণতান্ত্রিক পরিচালনা, অংশীদার এবং পরিচালনার মধ্যে সংযোগের অভাব, সাংগঠনিক দুর্বলতা বা অপচয়, সংগঠন জটিল হয়ে থাকে, শ্রমিক মালিক সম্পর্ক ভালো নয়, ক্ষমতার কেন্দ্রীকরণ দেখা যায়, শেয়ার ফটকা ব্যবসা দেখা যায়, শেয়ারের ফটকা ব্যবসা, তারপর হচ্ছে দুর্নীতি এবং স্বজনপ্রীতি দেখা যায়। এগুলো একটু পড়ে দেখবে তোমরা। আর লোকের আস্থা কম হয়, এই সেগুলো একটু পড়ে দেখবে আর কি। লাস্ট এনজিও, এটা পড়া ফেলি, তারপর চ্যাপ্টার শেষ এখানে। এনজিও মানে কি অলরেডি বলে ফেলছি, এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে মূল লক্ষ্য থাকে একটা সমাজ কল্যাণ, মুনাফা অর্জন, মূল লক্ষ্য থাকে না, একটি অলাভজনক প্রতিষ্ঠান বলা হয় এগুলোকে, হ্যাঁ, এনজিওকে বলা হয়, ঠিক আছে। কর্মক্ষেত্র কি বর্তমানে বাংলাদেশের কর্মরত এনজিও সমূহ বহুমুখী উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ হিসেবে বিগত বছরগুলোতে বেশ কিছু কার্যক্রম চালাইছে, যেমন ধরো কি সমন্বিত পল্লী উন্নয়ন, পরিবার পরিকল্পনা, আয় বর্ধনমূলক কাজ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, মহিলা উন্নয়ন, আইনি সহায়তা, শিশু মঙ্গল, শিশু সনদ, শিক্ষা, বয়স্ক শিক্ষা, ত্রাণ এবং পুনর্বাস, উদ্ধারকরণ, পল্লী শহর উন্নয়ন, হ্যাঁ, এই ধরনের কাজ করে থাকে আর কি তারা। সংগঠন হিসেবে এনজিওর ভূমিকা, এখানে বিশ্বের মধ্যে যেমন বিশ্ব হচ্ছে বাংলাদেশে বিশ্বের সর্ববৃহৎ এনজিও হচ্ছে ব্র্যাক, যেটা বাংলাদেশে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক বিশ্বব্যাপী সমাদিত, হ্যাঁ, এটা পৃথিবী বহু দেশে ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক দরিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখছে। গ্রামীণ ব্যাংকের মানে ইয়াকে উদ্যোক্তাকে তোমরা কি জানো? গ্রামীণ ব্যাংক জানো তোমরা? এই যে আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনি, তোমাদের প্রধান হচ্ছে কি? আমাদের প্রধান উপদেষ্টা, হ্যাঁ, তো উনি হচ্ছে গ্রামীণ ব্যাংকের উদ্ভাবক আর কি, ঠিক আছে। তো এবার হচ্ছে বাংলাদেশের প্রধান এনজিওগুলো এখানে নাম লেখা আছে: ব্র্যাক, আশা, প্রশিকা, শক্তি ফাউন্ডেশন, টিএমএসএস, ঠ্যাঙ্গামারা মহিলা সমবায় সমিতি, এটাকে বলা হয় টিএমএসএস, ঠ্যাঙ্গামারা মহিলা সমবায় সমিতি, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, তারপর স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক, এগুলো সম্পর্কে যদি জানতে চাও, যেমন ব্র্যাক দিয়ে সার্চ করলে তুমি বিস্তারিত পেয়ে যাবা গুগলে, আশা দিয়ে সার্চ করবা, প্রশিকা দিয়ে সার্চ করবা, শিক্ষা ফাউন্ডেশন, টিএমএসএস, এগুলো দিয়ে সার্চ করলে পেয়ে যাবা এগুলো কি কাজ করে না করে। বাংলাদেশের যে কয়টি সেক্টর এনজিও সফলভাবে প্রশংসিত হয়েছে, যেমন প্রাথমিক শিক্ষাকে উৎসাহিত করছে, উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম, পরিবার পরিকল্পনা, ওয়াটার ও স্যানিটেশন, সামাজিক বনায়ন, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, তারপর হচ্ছে নারী ক্ষমতায়ন এবং নারীর অধিকার সংরক্ষণে সচেতন, তারপর হচ্ছে ইপিআই কর্মসূচি মানে হচ্ছে ওই যে পোলিও খাওয়ায় না, পোলিও, তারপর টিকা বাচ্চাদের মারলে, ওইগুলো কর্মসূচিকে বলা হয় ইপিআই কর্মসূচি, হ্যাঁ। ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ কুটির শিল্পের প্রসার, বেকারত্ব দূরীকরণে, রোহিঙ্গা প্রত্যাবাসন, তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণ, আইসিটি এবং দরিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, হ্যাঁ। এগুলো সবগুলো হচ্ছে এনজিওর কাজ, এনজিওর ভূমিকা আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে ক্ষুদ্র ঋণ, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সবচেয়ে বড় প্রজেক্ট এবং সবচেয়ে সফল প্রজেক্ট আছে, যেটা কারণে ক্ষুদ্র ঋণের মাধ্যমে, এই ঋণটার প্রবর্তনের মাধ্যমে তোমার ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সমাদিত হয়েছে, হ্যাঁ, এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে, ঠিক আছে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এটা হয়েছে আর কি, ক্ষুদ্র ঋণটা। তো এটা চাপটা এখানে শেষ। সাউন্ড ছোট হয়ে গেছে, আমি আস্তে আস্তে কথা বলতেছি সেজন্য। আমি তো বললাম এই চ্যাপ্টারগুলো ছোট, এই অধ্যায়গুলো এক ক্লাস একটা শেষ হয়ে যাবে, আমি বলছি না? তোমরা তো বুঝতেছো না, আমাকে তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ। আচ্ছা, এরপর আমরা অষ্টম অধ্যায় পড়বো, বুঝছো?
অষ্টমতে একটু বড় আছে, একটু টাইম লাগবে, আর অষ্টমতে একটু কঠিন আছে। হ্যাঁ, তো এটা তোমরা চতুর্থতা না পারলে এই যতটা একটু কঠিন মনে হবে অষ্টম অধ্যায়টা। তো যারা চতুর্থ অধ্যায় ক্লাস করে ফেলো নাই বা পরে দিয়ে ভর্তি হয়েছো, তোমরা সবাই চতুর্থ অধ্যায় ক্লাস করে ফেলিও। মানে আমি অষ্টম অধ্যায় ধরবো তো নেক্সট ক্লাসে, তো তোমরা চতুর্থ অধ্যায় এর মধ্যে পড়ে ফেলো। চতুর্থ অধ্যায় 4-5টা মনে হয় ভিডিও আছে, 5টা মনে হয় লেকচার, তো ওগুলি একটু করে ফেলবা, তাহলে তোমার জন্য অষ্টম অধ্যায় একটু সহজ হবে। হ্যাঁ, তো যারা করো না একটু দ্রুত আগে করে ফেলো, চতুর্থ আগে করে ফেলো, যারা অষ্টম অধ্যায় বুঝবা না হলে। ঠিক আছে, লাইভ ক্লাস করে বুঝবা না, আগে চতুর্থ অধ্যায় পড়ে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরা পরবর্তী ক্লাসে অষ্টম অধ্যায় পড়ব। ওকে, আরে আমা আজকে বলে অষ্টম অধ্যায় পড়ে ফেলতাম, পূজা দেয় বলতেছে। কি শখ দেখছ, স্যারের প্রতি কোনো মায়া মোহাম্মত নেই। হ্যাঁ, স্যার এত কষ্ট করে ছেলে ছেলে পড়াচ্ছে, তবুও বলতেছে আর একটা অধ্যায় পড়া ফেলে। ক্লাস এমনি তো শুক্রবারে হয়, সোমবারে আর বুধবারে মনে হয় তোমাদের ক্লাস হয়। হ্যাঁ, তবে 19-20 হইতে পারে, আমি অনেক সময় ব্যস্ত থাকি, সে কারণে ডে বলতে পারবো না। তবে হচ্ছে সপ্তাহে 3টা ক্লাস হয়। হ্যাঁ, তোমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জানানো হয় কখন কি ক্লাস হবে সেটা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।